আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। পুতিনের হাতে আর 10 থেকে 12 দিন সময় আছে। ট্রাম্প। মুখ থুবড়ে পড়ছে নেতানিয়াহু। দেশের বিরুদ্ধে মুখ খুলল ইসরায়েলের আরো 2 প্রভাবশালী গ্রুপ। ইউরোপ নীরব। স্পেন একা যা করল তা ইতিহাসে প্রথম। ইসরায়েলের উপর চরম ক্ষেপেছে ইয়েমেনি যোদ্ধারা। এই এক ব্যক্তি পারেন গাজার যুদ্ধ থামাতে। কে তিনি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নেতানিয়াহুর রোষে পাগল হয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। অবরুদ্ধ গাজায় যা চলছে তার অনেকটাই জনসম্মুখে আসছে না। যা আসছে তা খুবই সীমিত। তবে গাজায় চলমান ভয়াবহ নিষ্ঠুরতার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছেন খোদ ইসরায়েলি দখলদার সেনারাই। হামাসকে নির্মূল করার অজুহাতে তারা কখনো নির্বিচারে হত্যা করছে, আবার কখনো নিজেরাই ফাঁদে পড়ে জীবন হারাচ্ছে। হত্যা ও ধ্বংসযজ্ঞের এই খেলায় ক্লান্ত হয়ে পড়েছেন অনেক সেনা সদস্য। গাজায় যুদ্ধ করতে চান না এমন সাধারণ ইসরায়েলি সেনাদের জোরপূর্বক যুদ্ধে পাঠানো হচ্ছে। কেউ অস্বীকৃতি জানালেই তাদের জীবনে নেমে আসছে ঘন অন্ধকার। নিজেদের সেনাদের উপরই এখন রীতিমতো অত্যাচার শুরু করেছে দখলদার ইসরায়েল। টাইমস অফ ইসরায়েল জানায়, 931 নাহাল ইনফ্যান্ট্রি ব্রিগেডের 4 সেনা সদস্য গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন। মূলত তারা সবাই গভীর মানসিক অবসাদে ভুগছেন বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী অবস্থা গুরুত্ব না দিয়ে মানসিক চিকিৎসার বদলে সরাসরি সামরিক কারাগারে পাঠাচ্ছে তাদের। প্রথমে এই তথ্য গোপন করলেও পরে এক বিবৃতিতে আইডিএফ স্বীকার করে, যুদ্ধে যাওয়ার শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু সেনা সদস্য যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। বাহিনীর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 3 জনকে 7 থেকে 12 দিনের জন্য সামরিক কারাগারে পাঠানো হয়েছে। বাকি একজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আইডিএফ। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান জানায়, যুদ্ধক্ষেত্রে বহু সহকর্মীর মৃত্যু, বিভীষিকাময় দৃশ্য এবং ভয়াবহ সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ইসরায়েলি সেনারা। এসব ঘটনায় তারা ভীত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন। এর ফলে সেনাবাহিনীর ভেতরে মানসিক চাপ ও যুদ্ধ সম্পর্কিত ক্লান্তি আরো প্রকট হয়ে উঠেছে। কিন্তু এর সমাধান না করে বাহিনী বরং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে, যাতে বাহ্যিকভাবে কমান্ডের নিয়ন্ত্রণ বজায় থাকে। খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। একই সঙ্গে ইরানে নতুন করে হামলার হুমকিও দিয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে প্রকাশ্যে ইরানে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহারোনট কাটজকে উদ্ধৃত করে বলেছে, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে। আগের চেয়ে আরো বেশি শক্তি নিয়ে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন। তবে ইসরায়েলের এই হুমকির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান। পুতিনের হাতে আর 10 থেকে 12 দিন সময় আছে। ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে রাশিয়াকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত তেমন কিছু না হলেও অনেকের ধারণা উল্টো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে ট্রাম্পের। এর মধ্যে রাশিয়ার জন্য নতুন সময়সীমা ঘোষণা করলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে একটি চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নির্ধারিত 50 দিনের সময়সীমা কমিয়ে আনছেন। 2 সপ্তাহ আগে পুতিনকে তিনি বলেছিলেন, পুতিনের কাছে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য 50 দিন সময় আছে। নতুন সময়সীমা ঠিক কি তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, আজ থেকে আর 10 বা 12 দিন বাকি। 2-1 দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, যদি আপনি জানেন যে উত্তর কি হতে চলেছে তাহলে অপেক্ষা করার কোনো কারণ নেই। রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের উপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও তিনি বলেছেন, আমি রাশিয়ার সাথে এটা করতে চাই না, আমি রাশিয়ান জনগণকে ভালোবাসি। মুখ থুবড়ে পড়ছে নেতানিয়াহু। দেশের বিরুদ্ধে মুখ খুলল ইসরায়েলের আরো 2 প্রভাবশালী গ্রুপ।
গাজা যুদ্ধ শুরুর প্রায় 22 মাস পর এই প্রথমবারের মতো নিজেদের সরকারকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে প্রকাশ্যে দায়ী করল ইসরায়েলের দুটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন বেথসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল। সোমবার প্রকাশিত তাদের বিস্ফোরক প্রতিবেদন দুইটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে ওঠা ক্রমবর্ধমান গণহত্যার অভিযোগকে আরো জোরালো করল দেশীয় অভ্যন্তরীণ অবস্থান থেকেই। পূর্বে প্যালেস্টাইনি জনগণ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ একাধিক মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হলেও এতদিন ইসরায়েলের অভ্যন্তরীণ সমালোচকরাও গণহত্যা শব্দটি ব্যবহারে বিরত ছিলেন। এর পেছনে প্রধান কারণ ছিল হলোকস্ট নিয়ে ইসরায়েলি সমাজের ঐতিহাসিক বেদনা ও সংবেদনশীলতা। তবে বেথসেলেম ও পিএইচআরআই এখন বলছে গাজায় ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি, ইসরায়েলি কর্মকর্তাদের নানা উস্কানিমূলক বক্তব্য এবং অবকাঠামো জীবনধারার উপর পরিকল্পিত হামলা সব মিলিয়ে এটি স্পষ্টতই গণহত্যার ইঙ্গিত বহন করে। পিএইচআরআই এই প্রতিবেদনটি একটি আইনি ও চিকিৎসা ভিত্তিক বিশ্লেষণ, যেখানে বলা হয়েছে ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থা, পানি, বিদ্যুৎ ও খাদ্য সরবরাহ ধ্বংস করে গাজাবাসীর জীবন ধারণের মৌলিক কাঠামো ভেঙে দিয়েছে। আন্তর্জাতিক আইনে গণহত্যা হিসেবে সংজ্ঞায়িত অন্তত 3টি কাজ তারা ইতিমধ্যে করেছে বলে উল্লেখ করা হয়। বেথসেলেম জানিয়েছে, গাজা নিয়ে ইসরায়েলের নীতি এখন কেবল দমন ও নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নেই, বরং তা রূপ নিয়েছে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিহ্নকরণের অভিযানে। দুটি সংস্থায় বহু ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরেছে, যেখানে ফিলিস্তিনিদের চূড়ান্ত বিতরণ ও ধ্বংসের আহ্বান জানানো হয়েছে, যা তাদের মতে গণহত্যার উদ্দেশ্যের স্পষ্ট প্রমাণ। ইউরোপ নীরব, স্পেন একা যা করল তা ইতিহাসে প্রথম। স্পেন এই সপ্তাহে গাজায় 12 টন খাদ্যপণ্য বিমান থেকে ফেলবে বলে জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিলে সাহায্য পাঠানোর একটি বিরল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, যিনি গাজা ইসরায়েলের যুদ্ধকে বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা বলে বর্ণনা করেছেন, এক সংবাদ সম্মেলনে বলেন যে এই সাহায্য পাঠানো হবে শুক্রবার জর্ডান থেকে স্প্যানিশ বিমান বাহিনীর মাধ্যমে। তিনি বলেন, গাজায় দুর্ভিক্ষ মানবতার জন্য লজ্জার বিষয় এবং এটিকে থামানো নৈতিক দায়িত্ব। ইসরায়েলের উপর চরম ক্ষেপেছে ইয়েমেনি যোদ্ধারা। গাজায় চলমান মানবিক সংকট সৃষ্টি হওয়ার ঘটনায় চরম ক্ষেপেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে সকল দেশকে ইসরায়েলি শাসন ব্যবস্থার উপর চাপ প্রয়োগের আহ্বান জানায় গোষ্ঠীটি। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলের উপর আক্রমণ তীব্র করার মতো তাদের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশা মোকাবেলার জন্য নৈতিক ও মানবিক বাধ্যবাধকতা থেকে এসেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনের দ্রুত উন্নয়নের কথাও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। সামরিক অভিযান বৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হুতি। সিদ্ধান্ত অনুযায়ী যদি হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে, তাহলে এখন থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ হামলার লক্ষ্য হবে। ইসরায়েলি বন্দরের সঙ্গে লেনদেন বন্ধ করার জন্য সমস্ত কোম্পানিকে সতর্ক করে দিয়েছে গোষ্ঠীটি। এটি মেনে চলতে ব্যর্থ হলে তাদের জাহাজগুলো ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের নাগালের মধ্যে যে কোনো স্থানে লক্ষ্য বস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেছে হুতি। বিবৃতিতে আরো বলা হয়, এই পৃথিবীতে এমন কোনো স্বাধীন ব্যক্তি নেই যা গাজায় যা ঘটছে তা মেনে নিতে পারে। এই এক ব্যক্তি পারেন গাজার যুদ্ধ থামাতে। কে তিনি? মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ থামাতে এবং সেখানে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছাতে একজন ব্যক্তির কথা বলেছেন। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিসি বলেন, ট্রাম্পই সেই ব্যক্তি যিনি এই যুদ্ধ থামাতে, সহায়তা পৌঁছাতে এবং এই দুর্ভোগের অবসান ঘটাতে সক্ষম। তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, অনুগ্রহ করে এই যুদ্ধ থামাতে এবং সাহায্য পাঠাতে সব রকম প্রচেষ্টা চালান। আমি বিশ্বাস করি এই যুদ্ধ শেষ করার সময় এখনই।